অনেক মিল রয়েছে। 18ই জুলাই যখন মঞ্চস্থ করা হয় যে আমরা আন্দোলন বন্ধ করে দিয়েছি এবং সাংবাদিক ডেকে নিয়ে এসে আমাদের বক্তব্যকে কেটে দিয়ে সেখানে আন্দোলন বন্ধ করে দেওয়া প্রচার করা হয় এবং আমাদেরকে এই যে সেলগুলো এগুলো আমাদের খুব পরিচিত, একই টাইপের। মৎস্য ভবনের কাছে একটা ছিল, সেখানে 2 দিন আটকে রাখা হয়। কিচেন রুমে আটকে রাখা হয়, সেখানে আমাদেরকে ফিজিক্যালি ভার্বালি ঘন্টার পর ঘন্টা প্রায় 2.5 দিন নির্ঘুমভাবে টর্চার করা হয় এবং আমাদেরকে বাধ্য করা হয় একরকম যে আমরা যেন আন্দোলন বন্ধ করে দিয়েছি সেই বার্তাটি দিতে, কিন্তু আমরা সেটি করিনি। আমরা মিডিয়ার সামনে স্পষ্ট করেছি যে আন্দোলন অব্যাহত থাকবে, শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। সেটির পরে মিডিয়াকে আমাদেরকে ফেস করানোর পরে আবার আমাদেরকে তুলে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়, সেইখানেও সেফ হাউস খ্যাত আমাদের গিয়ে রাখা হয়। আমাদের যে একের পর এক মানুষের সামনে, জাতির সামনে মঞ্চস্থ করা হয় যে আমরা সেফ আছি, অন্যদিকে আমাদের ফ্যামিলির ভাইদেরকে বোনদেরকে সেখানে বন্দি করে আমাদেরকে দিয়ে আন্দোলন বন্ধ করার চেষ্টা করা হয়। এই যে প্যাটার্নগুলো আমাদের সাথে হয়তো 5ই আগস্ট হয়ে যাওয়াতে আমরা হয়তো মুক্তি পেয়ে গিয়েছি এই শৃঙ্খল থেকে, কিন্তু এই ফ্যামিলিগুলো আজকে 12 বছর 13, 14, 15 বছর শুধুমাত্র ভিন্ন মত পোষণ করার জন্য, কারো ভাই নেই, কারো বাবা নেই, অনেক স্ত্রী স্বামী হারা হয়েছে, স্বজন হারা হয়েছে এবং তারা জানে না যে আসলে সবচেয়ে হৃদয় বিদারক সেটি তারা জানে না যে আসলে তার স্বামী বা তার বাবা বা তার সন্তান যে বেঁচে আছে নাকি মারা গিয়েছে। এই নিশ্চয়তাটা তাদের নেই, অনিশ্চয়তার মধ্যে কাটাতে হয়। অনেকে তুলাপাতের সাথে কথা বলছিলাম যে বাসায় যখন কলিং বেল দেওয়া হয় প্রত্যেকের মনে হয় যে এখন হয়তো বাসায় ফিরে আসছে। এটা যে আসলে কত হৃদয় বিদারক। রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সবচেয়ে দুঃখজনক। রাষ্ট্র নাগরিকের প্রোটেক্ট করবে, সেই জায়গায় রাষ্ট্র রক্ষকের ভূমিকা পালন না করে রাষ্ট্র নিজেই ভক্ষকের ভূমিকা পালন করেছে এবং সেটা দীর্ঘদিন। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় অর্থায়নে, রাষ্ট্রীয় যে বাহিনী যাদেরকে রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তার জন্য নিয়োজিত করা হয়েছে তাদেরকে ব্যবহার করে দলীয় এজেন্ডা বাস্তবায়নে এবং বিরোধী মত দল দমনের জন্য বছরের পর বছর, যুগের পর যুগ সেগুলো বাস্তবায়ন হয়েছে। আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে এই ধরনের সংস্কৃতির আর পুনরাবৃত্তি চাই না। যারা এই হোম সার্ভাইভালের মধ্য দিয়ে গিয়েছে, যারা এখনো সন্ধান পাচ্ছে না, সরকারের রাষ্ট্র একটা বায়বীয় বিষয়। আমরা এই রাষ্ট্রের উপর দায় চাপানোর মধ্য দিয়ে আমরা যারা আসলে দায়ী তাদেরকে আমরা এক ধরনের আমরা তাদেরকে ইন্ডেমনিটি দেই। আমাদের সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই বিষয়ে ওনার সুস্পষ্ট অবস্থান ব্যাখ্যা করতে হবে। এবং আমরা শুনতে পাচ্ছি যেটা আরো বেশি আতঙ্কের, যে গুম কমিশন যেটি করা হয়েছে তাদেরকে নাকি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে প্রেসার দেওয়া হচ্ছে, তাদেরকে এজেন্সির দ্বারা প্রেসার দেওয়া হচ্ছে। আমরা এজেন্সিগুলো বা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে না, আমরা সেগুলো সংস্কার চাই। আমরা চাই এই প্রতিষ্ঠানগুলো জনমুখী হোক, জনগণের জন্য কাজ করুক এবং যেগুলো জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে জনরোষের এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতি যে জনরোষ সৃষ্টি হয়েছিল সেটি থেকে যেন এই প্রতিষ্ঠানগুলো পরিত্রাণ পেয়ে প্রতিষ্ঠানগুলো যেন জনগণের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে পারে। এবং সেটির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের সুস্পষ্ট আমাদের রুটম্যাপ, পলিসি সেগুলো প্রকাশ করতে হবে। করছি, দেখছি, করা হয়েছে, কমিশন করে দিয়ে সেগুলো থেকে যদি উনি দায় নিতে চায় তাহলে সময়, কাল, জনগণ তাকে এই দায় থেকে মুক্তি দিবে কিনা। হয়তো উনি চলে যাবেন, নির্বাচন দিবেন, একটি নির্বাচন পট পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরিত হবে, কিন্তু ইতিহাস, জনগণ, এই গুমের যারা শিকার হয়েছেন সেই ফ্যামিলিগুলো ওনাকে এই দায় থেকে কখনোই মুক্তি দিবে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমি বলি নাই, বলছি যে নির্বাচন তো অবশ্যই হবে, কোনো না অবশ্যই হতে হবে। আগামী নির্বাচনে যদি অংশ যারা না নিবে তারা হারিয়ে যাবে। এনসিপির অবস্থানটা কি আসলে? এনসিপি হারিয়ে যাবে নির্বাচনে অংশ নিলে কি করবে? না, আপনি নির্বাচনে আমরা অংশ নিব বা নিব না এইসব বিষয় নিয়ে কোনো কথা তো আমরা বলি নাই। আমরা বলেছি আমাদেরকে একটা বিষয় স্পষ্ট করছি, নির্বাচনের সময় নিয়ে একটা
দ্বিধাদ্বন্দ্বর সৃষ্টি হয়েছে যে এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে আমরা নির্বাচন পিছাতে চাই। দেখেন, নির্বাচনের সময়টা আমাদের কাছে মুখ্য না। সেটা ফেব্রুয়ারিতে হতে পারে, সেটা প্রয়োজনে ডিসেম্বরে হতে পারে, সেটা প্রয়োজনে আরো এগিয়ে নিয়ে হতে পারে, আগামীকালও প্রয়োজনে হতে পারে, কোনো সমস্যা নেই। আমরা যে জায়গাটা হচ্ছে ফোকাস করতে চাচ্ছি, যে জায়গায় দেখা যাচ্ছে যে আপনারা গণমাধ্যমকে আমি আহ্বান করব আমাদের বার্তাটার জন্য জনগণের কাছে পৌঁছে দেন। আমরা বলেছি যে নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে। এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসছে, সেটি কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। সেটির বাস্তবায়ন, সেটির লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন, আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন। বরং একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং যেখানে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে এই নির্বাচন যেন হয়, সেটির জন্য প্রয়োজনে আমরা সহায়তা করব। কারণ আমরা চাই নির্বাচনে কে জিতবে কে হারবে সেটি জনগণ নির্ধারণ করবে। এনসিপি জিতবে কি জিতবে না, বিএনপি জিতবে কি জিতবে না, সেটি আগে থেকে নির্ধারিত হওয়ার কোনো সুযোগ নেই। জনগণ যদি এনসিপি কে ভোট দিয়ে তাদের ম্যান্ডেট প্রকাশ করে তাহলে এনসিপি আসবে, যদি ভোট না দেয় এনসিপি তাহলে হচ্ছে এই ভোটের রাজনীতি থেকে পিছিয়ে যাবে, সেটি খুবই স্পষ্ট। কিন্তু আমরা যেটি নিশ্চিত করতে যাচ্ছি, সংস্কার বাস্তবায়নের যে বিষয়টি রয়েছে এবং বিচারের যে বিষয়টি রয়েছে সেটি বাস্তবায়নের সুস্পষ্ট বার্তাটি আসা উচিত। দেখেন, সংস্কার বাস্তবায়নের কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাহলে আবার কি আমরা 90-এর মতো আবার একটি জেন্টেলমেন্ট এগ্রিমেন্টে যাব, যেটি আসলে বাস্তবায়ন হবে কি হবে না এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবো? আবার 90-এর মতো 71-এর মতো আবার ব্যর্থতায় পর্যবসিত হওয়ার রাস্তার দিকে আমরা ধাবিত হব? সেই অনিশ্চয়তার মধ্যে আসলে জাতি থাকতে চায় না। সেজন্য আমরা চাই নির্বাচন অবশ্যই হওয়া উচিত, বরং যারা নির্বাচন সময় মতো হতে চায় তাদের উচিত এই বাস্তবায়ন প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়ার জন্য তারা যেন আরো বেশি জোর প্রদান করে। ফেব্রুয়ারি টাইম ফ্রেমের মধ্যে এগুলো বাস্তবায়ন সম্ভব করে অবশ্যই, যদি সদিচ্ছা থাকে এবং রাজনৈতিক দলের ঐক্যমত্য সেখানে খুবই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দল যদি শুধুমাত্র, আপনি দেখবেন আমরা যেভাবে গত বছরের 6ই আগস্ট 7ই আগস্ট থেকে শুধুমাত্র নির্বাচনের দিকে আমরা ফোকাস করেছি, একই সাথে যদি আমরা নির্বাচন, বিচার, সংস্কার এবং সংস্কার বাস্তবায়নের রূপরেখার প্রতি আমরা জোর প্রদান করতাম, তাহলে কিন্তু সেটি বাস্তবায়ন হতো। আমরা বিষয়টি এমন না যে নির্বাচন বিমুখ, নির্বাচন পিছিয়ে দিব, নির্বাচন সেটি না। নির্বাচন একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন হবে, অবশ্যই হতে হবে। কিন্তু সেটির আগে আমাদের কমিটমেন্ট প্রয়োজন, বাস্তবায়নের রূপরেখা প্রয়োজন এবং সেটি লিগ্যাল ভিত্তি দিয়ে তারপরে হচ্ছে নির্বাচনটি হতে হবে। এবং সেটি যদি লিগ্যাল ভিত্তি হওয়ার পরে যদি নভেম্বরে নির্বাচন হয়, ওয়েলকাম। ডিসেম্বরে নির্বাচন হলো ওয়েলকাম, ফেব্রুয়ারিতে হলো ওয়েলকাম, আমরা সেখানে সহায়তা করি। আগে গণপরিষদ নির্বাচন দাবি করি, স্টিল আমরা গণপরিষদ নির্বাচন দাবি করছি। সেটি পরবর্তীতে আলোচনা দেখা যাবে। এইসব বিষয়গুলো নিয়ে কি আপনাদের যে গণতন্ত্র মনা যে রাজনৈতিক দলগুলো আছে, এটা নিয়ে কি আপনাদের মধ্যে জাতীয় ঐক্যের কোনো ফাটল আছে কিনা, টানাপোড়েন আছে কিনা, সেটা বিভক্তি তৈরি হচ্ছে কিনা? দেখেন, 5ই আগস্টের পরে বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি, সেই কর্মসূচিতে ফিরে গিয়েছে। অনেকেই ভোট কেন্দ্রিক রাজনীতিতে চলে গিয়েছে, বিচার এবং সংস্কার থেকে অনেকেই সরে আসছে, অনেকেই পরবর্তী ক্ষমতা কাঠামো কিভাবে সেটির মধ্য দিয়ে পরবর্তী বাংলাদেশ পরিচালনা করবে সেটির দিকে মনোযোগ দিয়েছে। সেজন্য যে এই জাতীয় ঐক্যমত্য, সেই জায়গায় অবশ্যই ঘাটতি হয়েছে, ভাটা পড়েছে। হ্যাঁ, সেটি সম্ভব। সেটি নিয়ে আমরা কথা বলেছি, আমরা ঐক্যমত্য কমিশনের কথা বলেছি। সেটা আগে সিদ্ধান্ত হোক, আমরা আগে বাস্তবায়ন পরিকল্পনা ঐক্যমত্য কমিশনের আবার আমাদের ডায়ালগ শুরু হবে, তখন আমরা দেখি, তারপরে হচ্ছে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি বা পরিকল্পনা। আমাদের তরফ থেকে আসলে যে ঘুমের ক্ষেত্রে যে দাবিটা আমি প্যাসেঞ্জার আপনাকে জানানোর জন্য আমরা আজকে এক্সিবিশনটাতে আসলাম, যারা ঘুমের ভুক্তভোগী পরিবার আছেন, সন্তান আছেন, ওয়াইফ আছেন, তাদের সাথে কথা বললাম, দেখলাম। এবং রাষ্ট্রীয়ভাবে যে এই অপরাধটা তো অনেক বছর ধরে হয়ে আসছে, খুব সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে যাতে করে যে অপরাধটা হয়েছে সেটা সুষ্ঠু তদন্ত বিচার হয় এবং ভবিষ্যতে যাতে কোনো নাগরিক এইভাবে সাফার না করে। সেখানে সুনির্দিষ্ট 3টা পদক্ষেপ আমার মনে হয় নিলে নেওয়া প্রয়োজন।
একটা হচ্ছে স্থায়ীভাবে একটা গুম কমিশন তৈরি করা। বর্তমানে যে গুম কমিশন আছে সেটার একটা মেয়াদ আছে, সীমিত মেয়াদে গুম কমিশন কাজ করছে, কিন্তু পার্মানেন্ট একটা গুম কমিশন করার প্রয়োজন, যারা প্রত্যেকটা গুমের কেস তদন্ত করবেন, একদম প্রত্যেকটা ধরে ধরে কিভাবে গুম হয়েছে, কেন হয়েছে, সেটার এখন ফাইনাল পরিণতি কি, বিচার থেকে শুরু করে সবকিছু এনশোর করবে। এবং এই গুম কমিশন কোনো টুথলেস গুম কমিশন যাতে না হয়, শুধুমাত্র ডকুমেন্ট করবে কিন্তু ডকুমেন্টেশনেরও আবার অ্যাক্সেস থাকবে না। সকল স্টেট রেকর্ডে যাতে ফুল অ্যাক্সেস থাকে, রাষ্ট্রের যত রেকর্ড তাদের তদন্তের জন্য প্রয়োজন, জানা প্রয়োজন, সেগুলোতে যাতে তাদের ফুল অ্যাক্সেস থাকে। যেসব কেন্দ্রে এই গুমের ভুক্তভোগীরা থাকতেন, রাখা হতো যাদেরকে, যেভাবে যেখান থেকে যেখানে নেওয়া হতো, এই সকল ডিটেনশন ফ্যাসিলিটিসে তাদের অ্যাক্সেস থাকতে হবে এবং সিকিউরিটি এজেন্সির যে লগগুলো থাকে সেই লগে অ্যাক্সেস থাকতে হবে, তখন তারা সুষ্ঠুভাবে এই তদন্তগুলো করতে পারবেন। স্থায়ীভাবে একটা গুম কমিশন যেখানে স্টেটের যে রেকর্ডগুলো আছে, সিকিউরিটি রেকর্ডস, লগস, ডিটেনশন ফ্যাসিলিটিস, সেটার ফুল অ্যাক্সেস যাতে সেই পার্মানেন্ট কমিশনের থাকে। দ্বিতীয়ত, এখানেও আমরা অনেকবার শুনেছি, আগেও দেখেছি যে গুমের এভিডেন্সগুলো, আলামতগুলো নষ্ট করার একটা প্রচেষ্টা ছিল। যেই এভিডেন্সগুলো নষ্ট হয়েছে বা সাপ্রেস হয়েছে, সেই এভিডেন্সগুলো কিভাবে রিকভার করা যায় সেটার জন্য সুনির্দিষ্ট টিম পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এবং যেগুলো হয়তো উদ্ধার করা যাবে না সেটা কিভাবে নষ্ট হয়েছে সেই ট্রেইলটা এস্টাবলিশ করা প্রয়োজন। কোন কোন প্রতিষ্ঠান, কোন কোন মেকানিজমের মাধ্যমে এই গুমের আলামতগুলো নষ্ট হয়েছে বা অবস্ট্রাক্ট হয়েছে সেই প্যাটার্নটা উদ্ধার করা প্রয়োজন, যাতে 3 নম্বর যে পয়েন্টটা, আমরা যে সংস্কারের কথা বলছি, সেই সংস্কারে সুনির্দিষ্ট সংস্কার, যেটা আসলেই আমাদের ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা বাংলাদেশে না ঘটে, কোনো অপরাধ বাংলাদেশে না ঘটে, সেটা সুনিশ্চিত করবে। তৃতীয় পয়েন্টে হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্ম। যেই সংস্থাগুলো, যেই প্রতিষ্ঠানগুলো, ডিজিএফআই এর কথা বলছি, র্যাবের কথা বলছি, এবং যা যা প্রতিষ্ঠান এখানে ইনভলভ ছিল, সুনির্দিষ্টভাবে যা যা সংস্কার হওয়া প্রয়োজন, যাতে করে আমাদের এই যে ট্রমা, এটা কিন্তু শুধুমাত্র ভিকটিম ফ্যামিলি না, পুরো দেশের জন্য একটা ট্রমা, যে আমাদের দেশে এমন একটা ক্রাইম সংঘটিত হয়েছে। অনেকেই বলছেন পাশের বিল্ডিং এ যে এই ঘটনা হতো, এটা চিন্তা করে ওনারা ঘুমাতে পারছেন না। সো এটা পুরো রাষ্ট্রের জন্যই প্রয়োজন, আমাদের ইনস্টিটিউশনগুলো যাতে ক্লিয়ার একটা লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে আসে, একটা ওভারসাইট মেকানিজমের মধ্যে আসে, এবং রোলগুলো যাতে খুব ক্লিয়ারলি আউটলাইন থাকে, যে তাদের ভূমিকা কি হবে, কতদূর পর্যন্ত হবে, রাষ্ট্রের নিরাপত্তা, নাগরিকের নিরাপত্তার জন্য কি কি ভূমিকা তারা পালন করবে সেটা ক্লিয়ারলি আউটলাইন থাকবে, এবং একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে এই সংস্থাগুলো আসবে। সো 3টা সুনির্দিষ্ট কথা: পার্মানেন্ট গুম কমিশন যেখানে রাষ্ট্রের সিকিউরিটি রেকর্ড, ডিটেনশন ফ্যাসিলিটিস, সেটার অ্যাক্সেস তাদের থাকবে। 2 হচ্ছে যে আলামতগুলো নষ্ট হয়ে গেছে বা সাপ্রেস করা হয়েছে সেগুলো যাতে উদ্ধার করার ব্যবস্থা করা হয়, উদ্ধার না করা সম্ভব হলে কিভাবে নষ্ট হয়েছে সেই ট্রেলটা যাতে আবিষ্কার করা হয়, এবং সংস্থাগুলোর যাতে রিফর্ম হয়, যাতে বাংলাদেশ আসলেই আর কখনো এই গুমের সংস্কৃতিতে ফিরে যেতে না হয়, এবং আর কোনো নাগরিক যাতে গুমের শিকার না হয়। আচ্ছা, একটা প্রশ্ন, থ্যাংক ইউ। আমরা যেমনটা শুনছি, অনেকগুলো কথা হয়েছে। দেখেন, আমাদের গণতন্ত্রের মধ্যে মতপার্থক্য হচ্ছে গণতন্ত্রের শক্তি, এই যে ভিন্ন মত পোষণ হচ্ছে গণতন্ত্রের শক্তি। অন্যদিকে আমাদের পরশ্রীকাতরতা বা আমরা যেটিকে বলি কুৎসা, ব্যক্তিগত কুৎসা, তারপরে হচ্ছে ভিন্ন মত দমন, ব্যক্তিগত চরিত্র হনন, এই বিষয়গুলো হচ্ছে গণতন্ত্রের জন্য, এগুলো হচ্ছে শত্রু। আমরা চাই 5 আগস্টের পূর্বে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হচ্ছে রাস্তায় নেমে এসে ফেসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, সেই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকতে হবে পরবর্তী বাংলাদেশ যদি বিনির্মাণ করতে চায়। এবং 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের যেই ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যের যে ফাটল ধরেছে, সেটি থেকে আসলে উপকৃত কারা হচ্ছে, কারা সেগুলোতে খুশি হচ্ছে? দেখেন, আওয়ামী লীগ ছাড়া কিন্তু সেটি থেকে কেউ বেনিফিটেড হচ্ছে না। সেজন্য আমরা এই ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা আছি, আমাদের এই ছোট ছোট মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আমাদের যেই ভিন্নমত পোষণের চর্চাটাকে আমাদেরকে উৎসাহ দিতে হবে। এবং আমি বাংলাদেশের সবগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, বাংলাদেশের প্রশ্নে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, এবং আওয়ামী লীগকে যেন আমাদের এই বিভাজনকে আমাদের সুযোগ কাজে লাগাতে যেন আমরা কখনোই তাদেরকে স্পেস না দেই। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আমি অনলাইনে দেখতে পাচ্ছি যে আমাদের দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রাজনীতিবিদ রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে।
কোনো ব্যক্তিগত রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত আক্রমণ করা, নারীকে নিয়ে কোনো ধরনের বাজে মন্তব্য করা, চরিত্র হনন করা, শুধুমাত্র মতপার্থক্যের কারণে এই সিলেক্টিভ ভাবে কাউকে আক্রমণ করা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, আমাদের ভিন্নমত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে এবং আমরা ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আমাদের এই ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে আমরা একটা বেটার বাংলাদেশ আমরা গড়ে তুলব। এবং আমাদের এই জিনিসটাকে, আমাদের ঐক্যটাকে আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে, নতুবা আমাদের জন্য আমাদের এই ভিন্নমতকে, আমাদের এই ছোট ছোট এই যে আমাদের মধ্যে ভিন্নমত তৈরি হচ্ছে, সেগুলোকে আওয়ামী লীগ পরবর্তীতে কাজে লাগাবে।